ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা এজ অফ মিল্টন বা পিউরিটান এজ নিয়ে ডিসকাস করেছি। আজকের ভিডিওতে আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ড নিয়ে ডিসকাস করব, যা 1660 সাল থেকে 1798 সাল পর্যন্ত স্থায়ী থাকে। সবার আগে আমাদের দেখতে হবে এই নিও ক্লাসিক্যাল ওয়ার্ডটির অর্থ কী বোঝায়। ফ্রেন্ডস, ক্লাসিক্যাল এজ ও নিও ক্লাসিক্যাল এজ কিন্তু এক নয়। এটি ইংলিশ নিও ক্লাসিক্যাল এজ, আর ক্লাসিক্যাল এজ হলো রোমান পিরিয়ড, কিং অগাস্টাসের টাইম পিরিয়ড। নিও শব্দটির অর্থ হলো নিউ, আর ক্লাসিক্যাল অর্থাৎ নিউ ক্লাসিক্যাল। আবার কখনো কখনো ফেক ক্লাসিক্যাল বা সিউডো ক্লাসিক্যালও বলা হয়। এগুলো বলার কারণ কি? এই নিও ক্লাসিক্যাল এজের রাইটার্সরা ক্লাসিক্যাল এজের রাইটার্সদের ফুল ইমিটেশন করত, সেই কারণে এই নামগুলো দেওয়া। এবার নিও ক্লাসিক্যাল পিরিয়ড 3 ভাগে বিভক্ত: রেস্টোরেশন এজ, অগাস্টান এজ ও এজ অফ জনসন। রেস্টোরেশন শব্দটির অর্থ হলো পুনঃপ্রতিষ্ঠা। আমরা এর আগের ভিডিওতে জেনেছি অলিভার ক্রমওয়েল প্রজাতন্ত্রের ঘোষণা করেন। তারপর রিচার্ড ক্রমওয়েল সেই দায়িত্ব সুদক্ষভাবে সামলাতে পারে না। সো প্রজারা, পার্লিয়ামেন্ট, রাজার অভাব বোধ করতে থাকে। অপরদিকে মনার্কিকে সরিয়ে রিপাবলিক গভর্নমেন্ট স্টাবলিশ করায় যারা লয়ালিস্ট ছিলেন তারা চেষ্টা করছিলেন, প্ল্যান করছিলেন যাতে পুনরায় মনার্কির স্টাবলিশমেন্ট করা যায়। সো ভিতরে ভিতরে একটা আন্ডারকারেন্ট মুভমেন্ট তো চলছিলই। রিচার্ড ক্রমওয়েলের ব্যর্থতায় এই মুভমেন্ট সুনামির আকার নেয়। কমনওয়েলথ পিরিয়ডে তো কোনো মনার্ক ছিল না। তোমাদের নিশ্চয়ই মনে আছে 1649 সালে চার্লস ফার্স্টের শিরশ্ছেদ করা হয়, আর তখন তার ছেলে চার্লস সেকেন্ড ফ্রান্সে পালিয়ে যায়। আগেও বলেছি, এই যে 1649 সাল থেকে 1660 পর্যন্ত যে পিরিয়ড গেছে, ইংল্যান্ডের হিস্ট্রিতে এই ফার্স্ট আর এই লাস্ট কোনো মনার্ক ছাড়া পিরিয়ড চলেছে। অর্থাৎ এই পিরিয়ডের আগে ও এই পিরিয়ডের পরে, ইভেন এখনো পর্যন্ত ইংল্যান্ডে দ্য হেড অফ দ্য স্টেট মনার্কি আছে। সো 1660 সালে পার্লিয়ামেন্ট চার্লস সেকেন্ডকে সিংহাসন অধিকারের কথা বলে, মনার্কির পুনঃপ্রতিষ্ঠা হয়, রেস্টোরেশন হয়। সেই দিক দিয়ে এই পিরিয়ডের নাম হয় রেস্টোরেশন এজ, রেস্টোরেশন অফ মনার্কি। এই এজকে এজ অফ ড্রাইডেনও বলা হয়, কারণ এই পিরিয়ডের প্রমিনেন্ট ফিগার ছিলেন জন ড্রাইডেন। 1660 সালে শুরু হয় আর শেষ হয় 1700 সালে। 1700 সাল থেকে অগাস্টান এজ শুরু হবে। তো প্রথমেই আমরা কিছু সোশিও পলিটিক্যাল কালচারাল হিস্ট্রিকে ডিসকাস করে নেব। থ্রোন রিস্টোর হওয়ার সাথে ইংল্যান্ডে সেলিব্রেশন হয়, পার্টি হয়। তোমরা ভালো করে চার্লস সেকেন্ডকে লক্ষ্য করো। ওনার ড্রেসিং স্টাইল, বসার ধরন, অঙ্গভঙ্গি, এনার স্টাইলই এক অন্য লেভেলে ছিল। তোমাদের মনে আছে আমরা চার্লস ফার্স্ট সম্পর্কে কি পড়েছিলাম? সো বাবা চার্লস ফার্স্টের মতন ছেলেও একই রকম ল্যাভিশ ছিল। আরাম, আয়েশ, পোশাক পরিচ্ছদ, বিউটিফুল উইমেন, এসবে মত্ত থাকতেন। এনার যে স্টাইল, যে পার্সোনালিটি, তা ওনার থেকে স্প্রেড আউট হয় ওনার কোর্টে, আর সেই কোর্ট থেকে স্প্রেড আউট হয় সোসাইটিতে। সো সোসাইটিও অনেক ফ্যাশনেবল হয়ে গেল। এন্টারটেনমেন্টের সোর্স থিয়েটার চালু হয়ে গেল। পিউরিটান এজে যা যা বন্ধ হয়ে গেছিল, রেস্টোরেশন এজে এসে সেগুলোরই রিস্টোরেশন হলো। তো এতক্ষণে বুঝে গেছো কেন এই এজের নাম রেস্টোরেশন এজ হলো। কফি হাউস, চকলেট হাউসে বসে পলিটিক্যাল ডিবেট করতো লোকজন, সোশ্যাল ট্রেন্ডস নিয়ে ডিসকাশন হতো, সুন্দর সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে বেরোতো, একেবারে ফ্যাশনেবল লাইফস্টাইল এনজয় করতো সবাই। চার্লস সেকেন্ডের রাজত্বকালে 1665 থেকে 66-তে প্লেগ ছড়িয়ে পড়ে। 1666 সালে লন্ডনে এক বিরাট ঘটনা ঘটে, যা দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন নামে জানা যায়। চার্লস সেকেন্ডের অনেক মিস্ট্রেস ছিল, আর অনেক ইল্লিগাল সন্তানও ছিল, কিন্তু বৈধ কোনো সন্তান ছিল না। সো উত্তরাধিকারীও ছিল না। তো চার্লস ফার্স্টের আর এক ছেলে চার্লস সেকেন্ডের ভাই জেমস সেকেন্ড উত্তরাধিকার পায় 1685 সালে। এদিকে ওই সালেই চার্লস সেকেন্ডের এক ইল্লিগাল সন জেমস স্কট, ডিউক অফ মনমাউথ, বিদ্রোহ করে থ্রোন লাভের জন্য, যা মনমাউথ রেবেলিয়ন নামে পরিচিতি পায়। মনমাউথকে শিরশ্ছেদ করা হয়। এদিকে জেমস সেকেন্ড ছিলেন একজন ক্যাথলিক কিং। কুইন এলিজাবেথের পর থেকে এই টাইম পিরিয়ড পর্যন্ত মোস্ট অফ দ্য মনার্ক প্রোটেস্ট্যান্ট থাকায় মেজরিটিতে প্রোটেস্ট্যান্টিজম ও মাইনরিটিতে ক্যাথলিসিজম ছিল।
তো অফকোর্স মেজরিটি মাইনরিটিকে দমিয়ে রাখতে চাইবে। এবার হঠাৎ যদি মাইনরিটি মেজরিটির থেকেও বেশি পাওয়ার পেয়ে যায়, তা মেনে নেওয়া অবভিয়াসলি কঠিন। অপরদিকে এটাই হলো, জেমস সেকেন্ড প্রোটেস্ট্যান্টদের দমিয়ে রাখলেন। হি টার্নস আউট টু বি আ স্ট্রিক্ট কিং। ফলস্বরূপ 1688 সালে হলো গ্লোরিয়াস রেভলিউশন বা ব্লাডলেস রেভলিউশন। এমন নাম হওয়ার কারণ হলো এই রেভলিউশনে কারো কোনো ক্ষতি হয়নি। জেমস সেকেন্ডকে রিপ্লেস করলো ওনারই মেয়ে ম্যারি সেকেন্ড ও তার হাজবেন্ড উইলিয়াম থার্ড। 1689 সালে তারা একটি বিল পাশ করে, বিল অফ রাইটস। ইটস ট্রু যে পার্লিয়ামেন্ট হেড ছিল না, কিন্তু পার্লিয়ামেন্ট তখনও ছিল, পুরোপুরি ডিসলভ হয়নি। কোনো ল চালু হলে পার্লিয়ামেন্টের থ্রু রিভিউ করতেই হতো। তখনও পর্যন্ত টরিস ও উইগসদের মধ্যে ঝামেলা চলছিল। টরিস ওয়্যার দ্য সাপোর্টার্স অফ দ্য মনার্ক অ্যান্ড উইগস ওয়্যার অ্যাবসলিউটলি এগেইনস্ট দ্য মনার্ক। সো অফকোর্স এসবের ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে আমাদের লিটারেচারে। আমরা আগেই জানলাম চার্লস সেকেন্ড ছিলেন খুবই এক্সট্রাভ্যাগান্স, লাক্সারিয়াস, স্টাইলিশ, ল্যাভিশ। তিনি এত বছর ফ্রান্সে থাকায় ফ্রেঞ্চ লাইফস্টাইল অ্যাডপ্ট করেছিলেন, আর ওনার পার্সোনালিটি থেকে সেই স্টাইল সোসাইটি পর্যন্ত ছড়িয়ে পড়ে। নাও দ্য পিপল ওয়ান্টেড টু লুক রিচ, অ্যাপিয়ার রিচ, ওয়েন টু দ্য ফাইন ডাইনিং অ্যান্ড চকলেট হাউসেস, টক অ্যাবাউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সোসাইটি। বেশিরভাগ মানুষের মোরাল ভ্যালুস নষ্ট হয়ে গেছিল, তাদেরও প্রচুর লাভ অ্যাফেয়ার, সেক্সুয়াল রিলেশনশিপ ছিল। এই সব কিছুর ইনফ্লুয়েন্স এই পিরিয়ডের ড্রামার ওপরে পড়ে। যেমন কমেডি অফ ম্যানার্স, তাতে কন্টেম্পোরারি সোসাইটির ম্যানারিজমকে চিহ্নিত করা হয়। সোশ্যাল স্ক্যান্ডালসের উপর বেস করে প্লট লেখা হয়। চার্লস সেকেন্ডের যেমন ক্যারেক্টার ছিল, তার উপর বেস করে ড্রামা একটু লাইসেন্সিয়াস হলো, অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেক্সুয়ালিটি, এইসব থিমসকে খুব ওপেনলি প্রেজেন্ট করা হলো এই পিরিয়ডে। পিপল থট দ্যাট এমন কি করা যায় যাতে আমরা আমাদের লিটারেচারকে এমনভাবে প্রেজেন্ট করি যা পুরানো গ্লোরি ফিরিয়ে আনতে পারবে। আচ্ছা, এমনটা তো করাই যায় যে আমরা ক্লাসিক্যাল এজের রাইটার্সদের তুলে নিই, তাদের ওয়ার্কসকে নিজেদের ইন্সপিরেশন বানাই, যাতে নেক্সট জেনারেশনের কাছে আমাদের ওয়ার্কসও গ্লোরিয়াস হয়ে ওঠে। সো দে স্টার্টেড টু ইমিটেট দ্য অ্যানসিয়েন্ট মাস্টার্স। পার্টিকুলারলি তারা গ্রিক ও ল্যাটিন রাইটার্সদের কপি করা শুরু করে। যেহেতু ফ্রেঞ্চ লাইফস্টাইল অ্যাডপ্ট করা হয়েছিল, সেহেতু ফ্রেঞ্চ মাস্টার্সদেরও কপি করা হয়। তো আমরা এবার এক এক করে দেখব কোন কোন রাইটার্স কি কি ওয়ার্ক এই পিরিয়ডে দেখা যায়। ফার্স্টে আসবো রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। এমন নয় যে রেস্টোরেশন পিরিয়ডে ট্র্যাজেডি দেখা যেত না, বাট কমেডির চল এই পিরিয়ডে বেশি হয়েছিল। দেখো, সকলে স্পেশালি লয়ালিস্টরা এটা ভাবলো যে আমরা এই 11 বছর ধরে কিছুই এনজয় করিনি, না থিয়েটার ছিল, না ড্রামা ছিল, কোনো এন্টারটেনমেন্ট না, বোর হয়ে রয়ে গেছি। তো এবার এন্টারটেনমেন্ট চালু হোক। এই কমেডি অফ ম্যানার্সের আন্ডারে 4 জন রাইটার সম্পর্কে জানবো: উইলিয়াম কংগ্রিফ, জর্জ ইথেরেজ, উইলিয়াম উইচারলি আর জর্জ ফারকিউহার। উইলিয়াম কংগ্রিফ ছিলেন কমেডি অফ ম্যানার্সের দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট রাইটার। ওনার লেখা ফেমাস কমেডিস হলো দ্য ওল্ড ব্যাচেলার, দ্য ডাবল ডিলার, লাভ ফর লাভ অ্যান্ড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। জর্জ এথরেজ 3টি প্লেস লিখেছেন: দ্য কমিক্যাল রিভেঞ্জ, সি উড ইফ সি কুড, দ্য ম্যান অফ দ্য মুড অর স্যার ফপিং ফ্লাটার। উইলিয়াম উইচারলি লিখেছিলেন দ্য কান্ট্রি ওয়াইফ। জর্জ ফারকিউহার লিখেছিলেন দ্য লাভ অ্যান্ড আ ব্যাটল, দ্য কনস্ট্যান্ট কাপল, স্যার হ্যারি ওয়াইল্ড হেয়ার, দ্য ইনকনস্ট্যান্ট, দ্য রিক্রুটিং অফিসার অ্যান্ড দ্য বিয়ক্স স্ট্র্যাটাজেম। এরপর আমরা ডিসকাস করব পোয়েট্রি অফ রেস্টোরেশন এজ নিয়ে। এই এজের পোয়েট্রি ছিল স্যাটারিক্যাল আর লেখা হতো হিরোইক কাপলেটে। রেস্টোরেশন এজের রিপ্রেজেন্টেটিভ পোয়েট ছিলেন জন ড্রাইডেন। তাছাড়াও তিনি ছিলেন ফার্স্ট অফিসিয়াল পোয়েট লরেট অফ ইংল্যান্ড। পার্টিকুলারলি 2টি কারণে তাকে ক্রেডিট দেওয়া যায়। ফার্স্ট, দ্য জনরা অফ মক এপিক। তিনি মক হিরোইক বা মক এপিকের ইনভেনশন করেছিলেন ইংল্যান্ডে বাই দ্য পাবলিকেশন অফ ম্যাক ফ্লেকনো। অ্যান্ড দ্য সেকেন্ড, স্যাটায়ার। ইউনিভার্সিটি উইটসরা আগে টুকটাক স্যাটার ইউজ করেছিলেন, কিন্তু জন ড্রাইডেন ইংলিশ লিটারেচারে পপুলারাইজড করেছিলেন স্যাটায়ারকে। এছাড়াও তিনি লিখেছিলেন অ্যাবজালোম অ্যান্ড অ্যাকিটোফেল, রিলিজিও লেইসি, দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, সেন্ট সেসিলিয়াস ডে,
অন আলেকজান্ডার ফেস্ট এটসেট্রা। স্যামুয়েল বাটলারের লেখা ইম্পর্টেন্ট ওয়ার্ক হলো হিউডিব্রাস। এই পিরিয়ডেই জন মিল্টন লিখেছিলেন প্যারাডাইস লস্ট ও প্যারাডাইস রিগেইনড। নেক্সট, প্রোস অফ রেস্টোরেশন এজ। এই এজে ইন্টালেকচুয়ালিজম, র্যাশনালিজমের উপর বেস ছিল। এই এজের রাইটার্সরা ক্লাসিক্যাল এজের রাইটার্সদের ইমিটেট করত। সো সেন্টিমেন্টাল থিমে, প্যাথেটিক থিমে ফোকাস কম ছিল। ফোকাস করা হতো লজিক, রিজনিং, ইন্টেলেকচুয়ালিজম, ক্লাসিসিজমে। সো এই পিরিয়ডে কিছুই গথিক, সেন্টিমেন্টাল, প্যাথেটিক পাওয়া যাবে না। সব কিছুই ডেফিনাইট, প্র্যাকটিক্যাল, লজিক্যাল, ক্লিয়ার ও স্ট্রিক্ট। জন বার্নিয়ান লিখেছিলেন গ্রেস অ্যাবাউন্ডিং, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ মিস্টার ব্যাডম্যান এটসেট্রা। ইংলিশ নোবেলের পায়োনিয়ার বা অগ্রদূত বলা হতো জন বার্নিয়ানকে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আজ আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম পার্ট রেস্টোরেশন এজ নিয়ে ডিসকাস করলাম। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের অপর একটি পার্ট অগাস্টান এজ নিয়ে।